হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা ফেনলের যে সমস্ত রিয়েকশানগুলো পড়বো সেগুলো হচ্ছে কেমিক্যাল রিয়েকশান, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা আলোচনা করব। তো এখানে আমরা দেখব যে ফেনল টোটাল কী কী টাইপের বিক্রিয়া দেয়। তো ফেনলের যে সমস্ত কেমিক্যাল রিয়েকশানগুলো রয়েছে সেটাকে যদি আমরা তিনটে ভাগে ভাগ করি, তো তার মধ্যে সবথেকে প্রথমেই হচ্ছে এই রিয়েকশানটা, যে ফেনলের মধ্যে যে OH বন্ড রয়েছে সেখানে ওয়ের সাথে এই যে বন্ডটা রয়েছে সেই বন্ডটা কী হবে, আগে ব্রেকিং হবে। নেক্সট যে আমরা রিয়েকশানটা পড়বো সেটা হবে এই OH গ্রুপটা পুরোটা বেরিয়ে চলে যাবে। আচ্ছা, আর 3 নম্বর যে রিয়েকশানটা করবো সেটা হচ্ছে এই যে ফেনলের বেনজিন বলয়টা রয়েছে সেই বেনজিন বলয়ে আমাদের বিক্রিয়া ঘটবে, অর্থাৎ সেই বিক্রিয়াটা হচ্ছে আমাদের বেনজিন বলয় ঘটিত বিক্রিয়া। তো প্রথমেই দেখো, এখানে 1 নম্বর পয়েন্ট করে আমাদের ফেনলের ফার্স্ট টাইপের বিক্রিয়াটা দেখানো রয়েছে, যে এখানে ওয়ের সাথে এই যে বন্ডটা, সেই বন্ডটা এখানে কি হচ্ছে, ব্রেকিং হচ্ছে। ফলে এই বন্ডটা ব্রেক হওয়ার পরে ওয়ের মাথাতে মাইনাস চার্জ আর এইজের মাথাতে প্লাস চার্জ আসবে, অর্থাৎ ফেনল থেকে তৈরি হবে আমার ফেনক্সাইড আয়ন এবং H+ আয়ন। তো আমরা প্রত্যেকেই জানি যে যখন কোনো যৌগ H+ আয়নকে বিয়োজিত করে তাহলে সেটাকে আমরা কি বলি, অ্যাসিড বলি। তাহলে এই বিক্রিয়াটার মাধ্যমেও ফেনলের কোন ধর্ম প্রকাশ পাবে, অ্যাসিড ধর্ম প্রকাশ পাবে, কারণ ফেনল যেহেতু এক্ষেত্রে H+ আয়নকে ডিসোসিয়েট করছে বা এখান থেকে H+ আয়ন বেরিয়ে যাচ্ছে। তো কি কি বিক্রিয়া আমরা করব ফেনলের এই OH বন্ধন বিভাজনের মাধ্যমে? প্রথমত হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া। দেখো, আমরা অ্যালকোহলের সময়তেও কিন্তু সেম টাইপের বিক্রিয়াগুলো আমরা দেখেছিলাম, ফেনলের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম টাইপের বিক্রিয়াগুলো আবার আলোচনা করব। তো যখন কোনো সক্রিয় ধাতু যেমন সোডিয়াম এর সাথে যখন ফেনল বিক্রিয়া করবে তখন তৈরি করবে সোডিয়াম ফেনক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস, কারণ আমরা জানি যে অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়াতে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বেশ, এটা হলো আমার ফার্স্ট টাইপের রিয়েকশন, ধাতুর সাথে বিক্রিয়া। নেক্সট যে বিক্রিয়াটা দেখো এখানে রয়েছে ক্ষারের সাথে বিক্রিয়া। আমরা প্রত্যেকেই জানি যে অ্যাসিডের সাথে যদি আমরা বেস বা ক্ষারকে যদি আমরা যোগ করি তাহলে আমার তৈরি হয় লবণ, অর্থাৎ সল্ট, এবং তার সাথে ওয়াটার। তাহলে অ্যাসিড প্লাস ক্ষার সমান হচ্ছে লবণ প্লাস জল। এখানে দেখো কত সুন্দর রিয়েকশানটা রয়েছে, ওয়ের মাথায় মাইনাস, এইজের মাথায় প্লাস, এখানে এনের মাথায় প্লাস ও এইজের মাথায় মাইনাস। তাহলে এই ফেনক্সাইড যে আয়নটা O- এর সাথে সহজেই Na+টা যুক্ত হয়ে যাবে, আর এই H+ আর OH- মিলে তৈরি করবে এখানে ওয়াটার। 3 নম্বর যে রিয়েকশন সেটা হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া, অর্থাৎ এস্টার তৈরি হবে। তো অ্যালকোহলের সাথে দেখো অ্যাসিড যোগ হয়ে আমাদের এস্টার তৈরি হয়েছিল, তো ফেনলের সাথে আমাদের অ্যাসিড অ্যানহাইড্রাইড বা অ্যাসিড ক্লোরাইড যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে এস্টার তৈরি করতে পারবো। এবং এই যে যৌগটার আমরা পেয়েছি এখানে, এই যৌগটার নাম হচ্ছে ফিনাইল ইথানয়েড। এই যৌগটার আমরা নাম লিখতে পারি এখানে ফিনাইল, কারণ এখানে ফিনাইল গ্রুপটা রয়েছে। আর দেখো এখানে দুটো কার্বন রয়েছে, সেই জন্য আমাদের এই যে এস্টার যৌগটা, এই যৌগটার আমরা এখানে নাম লিখব ফিনাইল ইথানয়েড। ঠিক আছে, ওপরের যৌগটারও নাম হচ্ছে ফিনাইল ইথানয়েড। তো ফেনলের সাথে দেখো অ্যাসিড ক্লোরাইডের এই যে কার্বনের মাথায় প্লাস আর অক্সিএলের মাথাতে মাইনাস, তাহলে এই ওয়ের সাথে এই COCH3টা এখানে যুক্ত হলো এবং এই H এবং Cl আকারে বেরিয়ে গেল। এখানেও তাই, দেখো কার্বনের মাথায় প্লাস আর অক্সিজেনের মাথায় মাইনাস, তাহলে OCOCH3 কি হলো, একসাথে জুড়ে গেল। আর এই এইচের সাথে CH3CO- আর এই H+ মিলে আমার তৈরি হয়ে গেল অ্যাসিটিক অ্যাসিড। এখন যদি তোমাদের মনে হয় যে এই অ্যাসিড অ্যানহাইড্রেটটা আমরা বানালাম কী করে, দুটো অ্যাসিটিক অ্যাসিডকে যদি আমরা পাশাপাশি রেখে তার কাছ থেকে যদি জলটাকে বার করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যাসিড অ্যানহাইড্রেট তৈরি হয়। অর্থাৎ এটাকে যদি আমরা রিয়েকশন আকারে লিখতে চাই তাহলে আমরা দেখো এরকমভাবে রিয়েকশানটা লিখতে পারি, যে নিজেদের বোঝার সুবিধার্থে আমরা লিখে রাখতে পারি যে অ্যাসিড অ্যানহাইড্রেট আমরা কী করে বানাচ্ছি। এটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, যে CH3C ডবল বন্ড OH প্লাস আরেকটা আমরা অ্যাসিটিক অ্যাসিডকে উল্টো দিক থেকে যদি লিখি CH3C ডবল বন্ড OH, তাহলে এখান থেকে একটা থেকে OH আর একটা থেকে যদি H বার করি তাহলেই দেখো আমাদের তৈরি হয়ে যাবে যে CH3C ডবল বন্ড ও C ডবল বন্ড CH3। এই যে যৌগটা তৈরি হলো এটাই হচ্ছে আমার অ্যাসিড অ্যানহাইড্রেট যৌগ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেলাম যে যদি আমরা দুটো অ্যাসিডকে পাশাপাশি রাখি এবং সেখান থেকে আমরা জলটাকে বার করে দিই তাহলে আমাদের সেখান থেকে অ্যাসিড অ্যানহাইড্রেট যৌগ কিন্তু খুব সহজেই আমার এখানে তৈরি হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা ফিনাইল ইথানয়েডটা আমরা যৌগ আকারে পেলাম। আচ্ছা, তো এখানে আরেকটা কোশ্চেন আছে আমাদের, যে
এই দেখো ওপরে এখানে আমাদের CH3 রেখেছি, নিচেও CH3 রেখেছি। যদি আমরা এমন করি যে রিয়েকশানটা ধরো আমরা করলাম, ওপরে CH3 নিলাম কিন্তু নিচে C2H5 নিলাম, অর্থাৎ ওপরে একটা কার্বন আর নিচে দুটো কার্বন, তাহলে কোন গ্রুপটা এই ওয়ের সাথে যুক্ত হবে? সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে গ্রুপটা ছোট বা যে অ্যালকাইল গ্রুপটা ছোট সেইটা আমার এই ওয়ের সাথে যুক্ত হবে বা ফেনক্সাইড আয়নের সাথে যুক্ত হবে। অর্থাৎ এক্ষেত্রে প্রোডাক্টটা হবে, যদি আমরা ওপরটা CH3 নিই নিচেরটা C2H5 নিই, তাহলে ওপরের মানে আমাদের মেন প্রোডাক্টটা একই থাকবে কারণ এখানে CH3 গ্রুপটা অ্যাড হবে, কিন্তু নিচের যেটা সাইড প্রোডাক্ট এটা যদি আমার নিচেরটা C2H5 হয় তাহলে আমার এখানে অ্যাসিডটা হয়ে যাবে C2H5COOH। এই জায়গাটা আমাকে খেয়াল রাখতে হবে। এটাকে আমরা সাইডে লিখে রাখতে পারি যে আমার যে অ্যালকানয়েড যে পার্টটা আমার রয়েছে, মানে এস্টার যে অ্যাসিড অ্যানহাইডের যে আমার পার্টটা রয়েছে, এখান থেকে আমরা এটাকে ক্লিয়ারলি লিখে রাখতে পারি যে RC⋯OC⋯R'। এই যদি আমার অ্যাসিড অ্যানহাইডেড হয় তাহলে যে পার্টটা ছোট অ্যালকাইল যে গ্রুপটা সেটি ফেনলের সাথে যুক্ত হয়। তাহলে ছোট অ্যালকাইল গ্রুপটি কার সাথে যুক্ত হবে? ফেনলের সাথে। ছোট অ্যালকাইল গ্রুপটি ফেনলের সাথে যুক্ত হবে। ঠিক আছে, ছোট অ্যালকাইল গ্রুপটাকে তখন আমরা কি করব? ফেনলের সাথে তখন আমরা যুক্ত করব। এই পার্টটা আমরা এখানে এক্সট্রা লিখে রাখলাম। ঠিক আছে, আর যদি দুটো গ্রুপ সেম সেম দেয় তাহলে তো আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে আরেকটা রিয়েকশান আমাদের পড়ে, বেঞ্জোয়েলেশন রিয়েকশান, খুব ইম্পর্টেন্ট রিয়েকশান। সেই রিয়েকশানটা এরকম যে যদি আমার এখানে একটা বেঞ্জিন গ্রুপ থাকে, অর্থাৎ CH3-র পরিবর্তে যদি আমি এখানে বেঞ্জিন গ্রুপ যদি এখানে দিয়ে দিই অর্থাৎ PHCOCl, তাহলে আমার রিয়েকশানটা সেম থাকবে। লক্ষ্য করে দেখো এখানটাতে আমি ফিনাইল রিং দিচ্ছি, তার জন্য আমার এখানটাতে CH3টা চেঞ্জ হয়ে আমার ফিনাইল গ্রুপটা চলে আসবে। অর্থাৎ পুরো রিয়েকশানটাই আমার সেম থাকলো, শুধু CH3 পার্টটাতে আমি একটা করে ফিনাইল রিং দিয়ে দিলাম, তার জন্য আমার এখানে রিয়েকশানটা চেঞ্জ হয়ে গেল। নামটাও তখন চেঞ্জ হয়ে যাবে, এস্টারিফিকেশন নামটার পরিবর্তে তখন আমরা এর নামটা দিয়ে দেবো বেঞ্জোইলেশন রিয়েকশান। রিয়েকশানটার নাম হয়ে যাবে বেঞ্জোইলেশন রিয়েকশান। এই রিয়েকশানটার আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে শর্টেন-বোমান রিয়েকশান। শর্টেন-বোমান রিয়েকশান। তাহলে এটা আমরা নোটের মধ্যে লিখিনি, তোমরা এটা খেয়াল রাখবে, বা যদি নোটটা করে এটা কারেক্ট করে নেবে বা এই জায়গাটা অ্যাড করে নেবে যে CH3-র পরিবর্তে যদি আমরা এখানে ফিনাইল গ্রুপ অ্যাড করে দিই তাহলে এই পোর্শনটা আমার এখানে ফিনাইল গ্রুপটা যোগ হয়ে যাবে আর বিক্রিয়াটার নাম হয়ে যাবে বেঞ্জোইলেশন রিয়েকশান বা শর্টেন-বোমান রিয়েকশান। নেক্সট আমরা চলে আসছি ফ্রিডল ক্রাফটের ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্টে। ঠিক আছে, তো এই যে আমরা ফিনাইল ইথানয়েড যৌগটা লিখেছি, এখানে লক্ষ্য করে দেখো এই যে ফিনাইল ইথানয়েড, এই ফিনাইল ইথানয়েডটাকে যদি আমরা অনার্দ্র LCl3 এবং CH2 দ্রাবকের প্রেজেন্সে রাখি তাহলে এর একটা রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে এবং অধিকতর স্থায়ী যৌগে পরিণত হয়। যৌগটা এমন তৈরি হয় যে এখানটাতে ওটা OH হয়ে যায়, আর ওপরের এই যে COCH3 গ্রুপটা রয়েছে, এই COCH3 গ্রুপটা একবার অর্থ পজিশনে আর একবার প্যারা পজিশনে এসে যুক্ত হয়, একবার অর্থতে একবার প্যারাতে। এই যে রিঅ্যারেঞ্জমেন্ট, এই রিঅ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় থাকে ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। পরীক্ষা পারপাসে অত্যন্ত ইম্পর্টেন্ট এটা, সেই জন্য দেখো VGI দিয়ে মার্ক করা আছে, খুব ভালো করে এখানে এটা করে রাখবে। বেশ, আর নেক্সট যে বিক্রিয়াটা সেটা হচ্ছে আমাদের গ্রিগনাট বিকারকের সাথে বিক্রিয়া। অর্থাৎ গ্রিগনাট বিকারকের সাথে যদি আমরা বিক্রিয়া ঘটাই ফেনলের, তাহলে এখানে দেখো ও এর মাথায় মাইনাস আর এখানে CH3-র মাথায় মাইনাস, ম্যাগনেসিয়ামের মাথায় প্লাস। তাহলে আমরা বুঝতেই পারছি যে ও এর সাথে MgIটা যুক্ত হবে, যে এখানটা OMgI হবে, আর এখানে H-এর মাথায় প্লাস আর CH3-র মাথায় মাইনাস মিলে তৈরি হবে CH4। আর আমরা প্রত্যেকেই জানি গ্রিগনাট বিকারকের বিক্রিয়া মানেই আমাদের শুষ্ক ইথারটা মাধ্যম হিসেবে রাখবে। তাহলে এই যে চারটে বিক্রিয়া আমরা পড়লাম, এই চারটে বিক্রিয়ার ক্ষেত্রেই আমরা দেখতে পেলাম যে ফেনলের OH-এর মাঝে যে বন্ডটা, সেই বন্ডটা ব্রেক হচ্ছে এবং ফেনক্সাইড আয়ন এবং H+ আয়ন উৎপন্ন হচ্ছে। তাহলে কার কার সাথে বিক্রিয়াটা করছে? এগুলো এই টাইপের বিক্রিয়া ধাতুর সাথে করছে। 2 নম্বর মনে রাখবো ক্ষারের সাথে বিক্রিয়া। 3 নম্বর মনে রাখবো এস্টারিফিকেশন বিক্রিয়া। এস্টারিফিকেশনের মধ্যেই আমাদের বেঞ্জোইলেশনটা পড়ে গেল, ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট পড়ে গেল, আর লাস্ট হচ্ছে গ্রিগনাট বিকারকের সাথে বিক্রিয়া। এই চারটে বিক্রিয়া আমরা দেখলাম। সেকেন্ড যে টাইপের বিক্রিয়াটা আমরা দেখব সেটা হচ্ছে যে এই যে কার্বন আর এখানে আমার যে অক্সিজেন রয়েছে, এদের মধ্যে যে পোলার বন্ড, সেই বন্ডটা ব্রেক হবে। ফলে এই যে বেঞ্জিন রিংটা আমার তৈরি হলো, এখানে আমার প্লাস চার্জ চলে আসবে, অক্সিজেনের মাথাতে মাইনাস চার্জ চলে আসবে। অর্থাৎ এই পুরো গ্রুপটা, OH গ্রুপটা পুরোটাই বেরিয়ে এখান থেকে চলে যাবে।
এই রিয়েকশনগুলো দেখো আমরা আগের চ্যাপ্টারতেও পড়েছি যে PCl5 এর সাথে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে ফেনলের সাথে PCl5 এই OH গ্রুপটা পুরোটা বেরিয়ে চলে যাবে, দিয়ে আবার এখানে তৈরি হবে ক্লোরোবেনজিন। নেক্সট হচ্ছে যদি আমরা অ্যামোনিয়ার প্রেজেন্সে অনাদ্র ZnCl2 দিয়ে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলেও আমার এখানে তৈরি হবে OH গ্রুপটা বেরিয়ে যে NH2 গ্রুপটা ঢুকবে। আর 3 নম্বর রিয়েকশনটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, ফেনলের সাথে যদি আমরা জিঙ্ক ডাস্ট দিয়ে যদি হিট দিয়ে দিই তাহলে এই OH গ্রুপটা বেরিয়ে যাবে এবং কোনো গ্রুপই ঢুকবে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বেনজিন তৈরি হবে। ঠিক আছে, 3টে রিয়েকশনই ভালো করে রাখবে। নেক্সট আমাদের যে টাইপের বিক্রিয়াটা সেটা হচ্ছে আমাদের বেনজিনের বলয় ঘটিত বিক্রিয়া। তার আগে আমরা এখানে এক্সট্রা একটা রিয়েকশন আমরা অ্যাড করে দেবো যেটা আমাদের এখানে করা নেই, সেটা হচ্ছে যে এই যে ফেনল, এই ফেনল Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট বা NaHCO3 দুটোর মধ্যে যে কোনো একটা, দুটো একসাথে নেবো না, যে কোনো একটা নেবো, এদের সাথে কিন্তু কোনো রকম বিক্রিয়া করে না। কিন্তু যদি আমরা ফেনলের অ্যাসিডিটি বৃদ্ধি করি এবং ফেনলের সাথে NO2 গ্রুপ ক্রমশ অ্যাড করি, একটা নাইট্রো গ্রুপ যদি অ্যাড করি তাহলেও কোনো বিক্রিয়া হবে না, দুটো নাইট্রো গ্রুপ অ্যাড করলে মোটামুটি হালকা বিক্রিয়া হবে, কিন্তু 3টে নাইট্রো গ্রুপ যদি অ্যাড করি দিয়ে যদি আমরা এখানে Na2CO3 বা NaHCO3 দিই তাহলে খুব সহজেই কিন্তু বিক্রিয়াটা হবে, খুব ভালো বিক্রিয়া ঘটাবে। ঠিক আছে, এবং এখানে H2CO3 উৎপন্ন হবে এবং তারপরে সেই H2CO3টা ভেঙে H2O এবং CO2 গ্যাস এখান থেকে নির্গত হবে। তাহলে এর ক্ষেত্রে আমাদের এই যেটা পিকরিক অ্যাসিড বলা হয়, এটা আমরা পরবর্তীকালে আসবো, যেটার নাম হচ্ছে পিকরিক অ্যাসিড বা 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। এই যে যৌগটা রয়েছে এই যৌগটা কিন্তু Na2CO3 বা NaCO3-র সাথে খুব ভালো বিক্রিয়া দেয়। পরীক্ষাতে কোশ্চেন আসে এখান থেকে একটা, যে ফেনলের সাথে পিকরিক অ্যাসিডের পৃথকীকরণ কী করে করব বা শনাক্তকরণ কী করে করব, তার উত্তর হিসেবে আমরা এখানে লিখি যে ফেনল Na2CO3 বা NaCO3-র সাথে কোনো রকম বিক্রিয়া দেয় না, কিন্তু যদি আমরা ফেনলের সাথে -I বা -M এফেক্টযুক্ত গ্রুপ যোগ করি দিয়ে যদি আমরা পিকরিক অ্যাসিডে পৌঁছাতে পারি তাহলে আমরা দেখতে পাবো তার অ্যাসিডিটি অনেক বেড়ে যাবে, যে কারণে আমরা এটাকে অ্যাসিড বলছি। এবং এই পিকরিক অ্যাসিড Na2CO3 বা NaCO3 উভয়ের সাথে বিক্রিয়া করে আমার এখানে H2CO3 উৎপন্ন করবে, যেটা পরবর্তীকালে H2 এবং CO2-তে হিট দিলে পর ভেঙে যাবে এবং সেই CO2 গ্যাস বুদবুদ আকারে সলিউশনের মধ্যে বের হবে। ফলে আমরা সহজেই বুঝতে পারবো যে এটা হচ্ছে পিকরিক অ্যাসিড, অর্থাৎ এটা খুব ভালো বিক্রিয়া দিচ্ছে, আর যেটা বিক্রিয়া দিচ্ছে না অর্থাৎ কোনো কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ পাবো না, সেক্ষেত্রে আমরা ধরে নেবো যে ফেনল তার মানে কোনো বিক্রিয়া দেয়নি। তার একটাই কারণ যে এখানে প্রোডাক্ট হিসাবে যে H2CO3টা উৎপন্ন হবে তার অ্যাসিডিটি ফেনল অপেক্ষা বেশি, আর আমরা খুব ভালো করেই জানি যে উইক অ্যাসিড থেকে স্ট্রং অ্যাসিড কখনোই বানানো যায় না, সেই কারণে ফেনল এক্ষেত্রে বিক্রিয়াটা দিচ্ছে না। অপরপক্ষে যখন আমরা এই পিকরিক অ্যাসিডটা নিয়ে কাজ করব তখন পিকরিক অ্যাসিড থেকে যখন আমার এখানে প্রথমে H2CO3টা উৎপন্ন হবে, যেটা ভেঙে আমার এই H2 এবং CO2 উৎপন্ন হচ্ছে, সেই H2CO3টা দেখা যাবে উইক অ্যাসিড, আর পিকরিক অ্যাসিড আমার কী হিসেবে কাজ করবে, স্ট্রং অ্যাসিড হিসেবে কাজ করবে, আর H2CO3টা আমার উইক অ্যাসিড হিসেবে কাজ করবে। অর্থাৎ স্ট্রং থেকে উইক অ্যাসিড ইজিলি যাওয়া যাবে, ফলে বিক্রিয়া দেবে, কিন্তু বাঁ দিকে উইক থেকে স্ট্রংয়ে যাওয়া যাবে না, তার জন্য বিক্রিয়াটা দেবে না। খুব ইম্পর্ট্যান্ট একটা রিয়েকশন যে ফেনল এবং পিকরিক অ্যাসিডের ক্ষেত্রে সোডিয়াম বাইকার্বনেটের রিয়েকশন কেমন হয়। তো এইটা আমরা পাশাপাশি প্যারালেলি জেনে রাখলাম। এরপর হচ্ছে বেনজিন বলয় ঘটিত বিক্রিয়া, মানে এরপর যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে বেনজিন বলয়ের মধ্যে হবে, বেনজিন বলয়ের বাইরে কিন্তু হবে না। তাহলে বেনজিন বলয়ের ভেতরে যে বিক্রিয়াগুলো হবে সেই বিক্রিয়াগুলোকে আমাদের বলা হয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কারণ এই প্রতিস্থাপন বিক্রিয়াটা কার দ্বারা হয়, ইলেকট্রোফাইল দ্বারা হয়। আর আমরা খুব ভালো করেই জানি এই যে ফেনল রয়েছে এই ফেনলের +M এফেক্ট রয়েছে, +M এফেক্ট যারই থাকে সেটা হয় অর্থ এবং প্যারা ডিরেক্টিং, অর্থাৎ ইলেকট্রোফাইল কোন পজিশনে এসে ঢোকে, অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে। কারণ বেনজিন বলয়ের এই অর্থ এবং এই যে প্যারা পজিশনগুলো রয়েছে, এই অর্থ এবং প্যারা পজিশনের ইলেকট্রন ঘনত্ব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় রেজোনেন্সের মাধ্যমে, ফলে ইলেকট্রোফাইল সহজেই এসে এখানে ঢুকতে পারে। তো প্রথম রিয়েকশনটা দেখো আমার করা আছে যে ফেনলের সাথে গাঢ় H2SO4-এর বিক্রিয়া, টেম্পারেচার দেওয়া আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়িয়ে 100 ডিগ্রিতে নিয়ে যাওয়া হচ্ছে। যখন আমার লো টেম্পারেচার থাকে, যখন আমরা লো টেম্পারেচারে যখন আমরা কাজ করব, মানে টেম্পারেচার ক্রমশ যখন বাড়িয়ে যাচ্ছি, তখন লো টেম্পারেচারে এই যে আমার অর্থ প্রোডাক্টটা রয়েছে সেই অর্থ প্রোডাক্টটার পরিমাণটা আমার মেজর হয়। কিন্তু যখন আমি 100-তে নিয়ে চলে যাব, অর্থাৎ যখন আমি হাই টেম্পারেচারে নিয়ে চলে যাব, তাহলে হাই টেম্পারেচারে আমার কি হবে, আমার এই যে প্যারা প্রোডাক্টটা রয়েছে, যে প্রোডাক্টটা আমার এখানে তৈরি হয়েছে সেই প্যারা প্রোডাক্টটা আমার মেজর হয়ে যাবে।
তাহলে এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে আমার যে দুটো সালফোনিক অ্যাসিড তৈরি হয়েছে, একটা অর্থ আর একটা হচ্ছে প্যারা, লো টেম্পারেচারে অর্থ মেজর আর হাই টেম্পারেচারে আমার প্যারাটা মেজর। এরপরে ওই 100°C তাপমাত্রাটা মেনটেন করে যদি আমরা গাঢ় HNO3 এখানে অ্যাড করি, তাহলে SO3H গ্রুপগুলো সহজেই ইজিলি রিমুভ হয়ে যাবে এবং দেখতে পাবো আমরা 2 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বার কার্বনে একটা করে NO2 গ্রুপ ঢুকেছে এবং এই যৌগটার নাম হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল বা পিকরিক অ্যাসিড। যে পিকরিক অ্যাসিডটার ব্যাপারে আমরা একটু আগেই পড়লাম, যেটা সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেটের সাথে খুব ভালো বিক্রিয়া দেয়, H2CO3 অ্যাসিড উৎপন্ন করে, যেটাকে সামান্য পরিমাণ হিট দিলে ওয়াটারটা বাষ্প হয়ে চলে যায় আর CO2 গ্যাস উৎপন্ন হয়, ফলে বুদবুদ সৃষ্টি করে, যার মাধ্যমে পিকরিক অ্যাসিডটাকে শনাক্তকরণ করা যায় এবং ফেনল সেই বিক্রিয়াটা দেখলাম যে আমাদের দেয় না। বেশ, তাহলে কেন এই পিকরিক অ্যাসিডের অ্যাসিডিটি এত বেশি সেটা দেখো এখানে লেখা আছে যে যেহেতু NO2 গ্রুপের -I এবং -M এফেক্ট রয়েছে, সেই জন্য এই NO2 গ্রুপ কী করবে, এই যে আমাদের 2,4,6 ট্রাইনাইট্রোফেনল তৈরি হয়েছে, এর যে কনজুগেট বেস মানে এখানে ও এর মাথাতে মাইনাস চার্জ বসাবো এবং এই যে কনজুগেট বেসের যে ও এর মাথায় মাইনাস চার্জ, সেই মাইনাস চার্জটাকে কী করবে, NO2 গ্রুপগুলো নিচের দিকে টানতে থাকবে। নিচের দিকে টানার ফলে ও এর মাথায় মাইনাস চার্জটা খুব বেশি করে ডিলোকালাইজ হবে, চারদিকে ছড়িয়ে যাবে। আর আমরা জানি যত বেশি ডিলোকালাইজ হয় মাইনাস চার্জ, তত বেশি তার স্থায়িত্ব হয়। ফলে এই যে কনজুগেট বেসটা হবে, সেই কনজুগেট বেসের স্থায়িত্বটা কী হবে, অনেক বেশি হবে। আর কনজুগেট বেসের স্থায়িত্ব যত বেশি, সেই যৌগের অ্যাসিডিটিও তত বেশি। তাই এক্ষেত্রে ইজিলি আমরা বলতে পারি যে যেহেতু -I বা -M এফেক্ট যুক্ত NO2 গ্রুপ এখানে যুক্ত রয়েছে, তাই এই যৌগের অ্যাসিডিটি খুব বেশি হবে, কারণ এর কনজুগেট বেসটা খুব ভালো স্থায়ী। তাই এই যৌগটাকে অ্যাসিড নাম দিয়ে দেওয়া হয় এবং এই অ্যাসিড একটাকে বলা হয় পিকরিক অ্যাসিড। দেখা যায় যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের থেকেও এই পিকরিক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি হয়, ফলে এই পিকরিক অ্যাসিড সহজেই Na2CO3 এবং NaHCO3 সাথে বিক্রিয়া করে এবং H2CO3 বা কার্বনিক অ্যাসিড উৎপন্ন করতে পারে, যে কার্বনিক অ্যাসিড থেকে পরবর্তীকালে আমাদের CO2 গ্যাস বুদবুদ আকারে বের হয়। এখানে দেখো লেখা আছে ওই ব্যাপারটাই যে ফেনল NO2CO3 বা NaHCO3 এর সাথে বিক্রিয়া না করলেও পিকরিক অ্যাসিড কিন্তু Na2CO3 এবং NaHCO3 উভয়ের সাথে বিক্রিয়া করে এবং এর সাথে আমরা অ্যাড করে দিতে পারি এবং CO2 গ্যাস উৎপন্ন করে। CO2 গ্যাসের বুদবুদ এখান থেকে বের হয়। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? বেশ, এরপর আমরা চলে আসবো নাইট্রেশন। তাহলে এতক্ষণ ধরে আমরা সালফোনেশন পড়লাম, সালফোনেশনেরই আমরা পরে গাঢ় HNO3 দিয়ে কিছুটা নাইট্রেশন পার্টে আমরা চলে গেলাম। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নাইট্রেশন, অর্থাৎ শুধুমাত্র NO2 গ্রুপ আমরা ঢোকাবো। তো এক্ষেত্রে দেখো ফেনল যে গ্রুপটা, এই ফেনল গ্রুপটার +M এফেক্ট তো রয়েছে। এই +M এফেক্ট থাকার জন্য এই গ্রুপটা হাইলি রিয়েক্টিভ হয়। +M এফেক্ট থাকার জন্য গ্রুপটা হয় হাইলি রিয়েক্টিভ। এতটাই রিয়েক্টিভ হয় যে এখানে NO2 গ্রুপ ঢোকানোর জন্য আমার গাঢ় HNO3 কোনো প্রয়োজন পড়ে না, ডাইলুট HNO3 বা লঘু HNO3 দিলেই আমাদের কিন্তু বিক্রিয়াটা ঘটে। তো এখানে দেখো দুটো প্রোডাক্ট তৈরি হয়, একটা হয় অর্থোনাইট্রোফেনল আর একটা হয় প্যারানাইট্রোফেনল। এখন প্রশ্ন হচ্ছে যে জেনারেলি তো আমরা জানি যে প্যারা প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হয় আর অর্থ প্রোডাক্টটা মাইনর হয়। তো এক্ষেত্রে জেনারেলি আমাদের প্যারা প্রোডাক্টটাই মেজর হওয়া উচিত, কিন্তু অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে যেহেতু আমার ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডটাও ফর্মেশন হয়, তো সেই ক্ষেত্রে দেখা যায় অর্থ প্রোডাক্টটাও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে তৈরি হয়, খুব বেশি পরিমাণে তৈরি হয়। ফলে এখানে কোনটা মেজর ঠিকঠাকভাবে নির্ণয় করা যায় না, ফলে দুটো প্রোডাক্টকে আমরা মেজর হিসাবে এখানে লিখতে পারি। তবে হ্যাঁ, এই অর্থোনাইট্রোফেনল যেহেতু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি করছে, তার জন্য স্ফুটনাঙ্কটা কী হয়, কম হয়। কিন্তু প্যারানাইট্রোফেনল যেহেতু আমাদের ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করছে, তার জন্য স্ফুটনাঙ্ক বেশি হয়। তার কারণ আমাদের এই যে প্যারানাইট্রোফেনল আর অর্থোনাইট্রোফেনলের মধ্যে অর্থোনাইট্রোফেনলটার যেহেতু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড, সেই জন্য আণবিক যে ভরটা, সে আণবিক ভরটা কম হয়, কারণ স্ফুটনাঙ্ক জেনারেলি ডিপেন্ড করে আণবিক ভরের ওপর। আর প্যারানাইট্রোফেনলের যে আণবিক ভর, সে আণবিক ভরটা হচ্ছে বেশি, ফলে প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক বেশি কিন্তু অর্থোনাইট্রোফেনলের স্ফুটনাঙ্কটা কম। কারণ কেন আণবিক ভরটা কম? কারণ অর্থর ক্ষেত্রে আমাদের যে হাইড্রোজেন বন্ডটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড, বাট এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড মানে একটা মলিকিউলের সাথে আরেকটা মলিকিউল জুড়ে যাবে, ফলে আণবিক ভরটা বেশি হবে, ফলে স্ফুটনাঙ্ক বেশি হবে। তাই বলা যায় যে যখন এই অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনলকে সেপারেশন করা হয়,
তখন স্টিম পাতন বা স্টিম ডিস্টিলেশনের মাধ্যমে, খুব ইম্পর্ট্যান্ট টার্ম এটা, স্টিম ডিস্টিলেশনের মাধ্যমে এটাকে কিন্তু পৃথকীকরণ করা হয়ে থাকে। কোন প্রসেসের মাধ্যমে পৃথকীকরণ করা হয়? স্টিম ডিস্টিলেশনের মাধ্যমে পৃথকীকরণ করা হয়। আরেকটা ব্যাপার, এই যে আমরা দেখলাম দুটো প্রোডাক্টই আমার প্রায় মেজর হয়ে গেল, যদি আমরা চাই যে আমরা শুধু প্যারা প্রোডাক্টটা আমরা নিতে চাই, অর্থ প্রোডাক্ট যদি আমরা না নিতে চাই, তাহলে প্যারালালি এখানে আরেকটা রিয়েকশান আমি এখানে লিখে রাখছি, এটা তোমরা খেয়াল রাখবে যে এইটা যদি আমার ফেনল হয়, তাহলে এই ফেনল NaNO2 এবং ডাইলুট HCl এর সাথে যদি আমরা ডাইজোটাইজেশন টাইপের বিক্রিয়া ঘটাই, NaNO2 ডাইলুট HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমার এখান থেকে একটা নাইট্রোসো ফেনল তৈরি হবে, অর্থাৎ নিচটা হবে N ডবল বন্ড O। এই যে আমার কম্পাউন্ডটা তৈরি হলো, এই কম্পাউন্ডটাকে যদি আমি এবার লঘু HNO3 দিই, তাহলে প্রথমে আমরা NO গ্রুপটাকে ঢোকালাম, তারপরে যদি আমরা লঘু HNO3 দিয়ে যদি আমরা জারণ ঘটাই, তাহলে আমার কি হবে, এই NO গ্রুপটা আরেকবার অক্সিডাইজড হয়ে কিসে পরিণত হবে? NO2 গ্রুপে পরিণত হবে। এর মাধ্যমে দেখা যায় যে এই যে প্যারা প্রোডাক্টটা তৈরি হলো, এটা হচ্ছে মেজর প্রোডাক্ট এবং এখানে প্যারা প্রোডাক্ট খুব বেশি পরিমাণে পাওয়া যায়। তাহলে আমরা লিখে রাখতে পারি যে এখানে প্যারা প্রোডাক্ট খুব বেশি পরিমাণে উৎপন্ন হয়। তাহলে প্যারা প্রোডাক্ট তৈরি করতে গেলে আমাদেরকে একটু কৌশল অবলম্বন করতে হলো। কীরকম কৌশল অবলম্বন করতে হলো? কারণ এই ফেনলটার সাথে প্রথমে আমরা ডাইজোটাইজেশন ঘটিয়ে NO গ্রুপটাকে ঢোকালাম, NO গ্রুপটাকে ঢোকানোর পর সেটাকে ফার্দার অক্সিডেশন ঘটিয়ে অন্যটাকে কিসে কনভার্ট করে দিলাম? NO2-তে কনভার্ট করে দিলাম। ফলে দেখা গেল আমার প্যারা প্রোডাক্টটা এখানে কিন্তু খুব বেশি পরিমাণে আমরা পেলাম। নেক্সট রিয়েকশন হচ্ছে আমাদের হ্যালোজিনেশন, অত্যন্ত ইম্পর্টেন্ট রিয়েকশন। এই রিয়েকশনটা হ্যালোজিনেশন মানে হ্যালোজেন অ্যাড হবে, বুঝতেই পারছি, অর্থ পজিশন আর প্যারা পজিশন অ্যাড হবে, প্যারাটা মেজর হবে, অর্থটা মাইনর হবে, কারণ এখানে আমাদের স্টেরিক রিপালশন কাজ করছে। কারণ জেনারেলি আমরা জানি অর্থটা মাইনর হয় স্টেরিক রিপালশনের জন্য। আর কিছু ক্ষেত্রে যেমন আগেরটাতে আমরা দেখলাম যে অর্থটাও মেজর হতে চাইলো, প্যারার কাছাকাছি চলে গেল, বা অর্থটাকেও কোনো কোনো বইয়েতে মেজর হিসেবে ট্রিট করা হয়, তার কারণ ডিউ টু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড, কারণ এখানে হাইড্রোজেন বন্ড ফর্মেশন হচ্ছে। কিন্তু এখানে তো সেরকম কোনো ব্যাপার নেই, তাই এখানে আমাদের প্যারাটা মেজর হবে আর অর্থটা মাইনর হবে। তো এখানে রিয়েকশনটা দেখা যায় যে ব্রোমিনের সাথে যদি আমরা CH2 বা CCl4 বা ক্লোরোফর্ম এরকম সলভেন্ট যদি আমরা ব্যবহার করি, যেমন CH2 বা CCl4 হচ্ছে আমার এখানে নন পোলার সলভেন্ট, আর এই যে CHCl3টা আছে, CHCl3 দ্রাবকটা, এই CHCl3 দ্রাবকটাকে বলা হয়ে থাকে লেস পোলার, মানে পোলারিটি অল্প পরিমাণ থাকলেও এর পোলারিটি কিন্তু বিশেষ কিছু বেশি নয়, খুব অল্প পরিমাণ পোলারিটি আছে। তাহলে যদি আমরা এখানে নন পোলার বা লেস পোলার সলভেন্ট ব্যবহার করি, তাহলে আমার এখানে দেখা যাবে যে অর্থ প্রোডাক্ট এবং প্যারা প্রোডাক্ট উৎপন্ন হবে। কিন্তু যদি আমি এখানে ব্রোমিন ওয়াটার ব্যবহার করি, বা যদি আমি এখানে পোলার সলভেন্ট যদি আমি ব্যবহার করি, তাহলে দেখা যায় যে এই ফেনল গ্রুপের রিঅ্যাক্টিভিটি এতটাই বেড়ে যায় যে অর্থ পজিশন এবং প্যারা পজিশনে একসাথে ব্রোমিনগুলো বা ইলেকট্রোফাইলগুলো ঢুকতে থাকে এবং এখানে তৈরি হয় 2,4,6 ট্রাইব্রোমোফেনল, যেটার একটা হোয়াইট কালারের বা সাদা বর্ণের অধক্ষেপ পড়ে। এবং এই রিয়েকশনটার গুরুত্ব এইখানটাতেই যে এই বিক্রিয়াটার মাধ্যমে আমরা ফেনল গ্রুপকে শনাক্তকরণ করতে পারি, অর্থাৎ ফেনলের শনাক্তকরণ করা যায় ব্রোমিন ওয়াটার টেস্টের মাধ্যমে বা ব্রোমিন জল টেস্টের মাধ্যমে। কেন এটা এতটা উৎপন্ন হয়? কারণ ব্রোমিন জলের প্রেজেন্সে, ওয়াটারের প্রেজেন্সে ফেনল থেকে সহজেই ফেনক্সাইড আয়ন উৎপন্ন হয় এবং ফেনক্সাইড আয়নের রেজোনেন্স ফেনল অপেক্ষা ভালো হওয়ার জন্য এর অর্থ এবং প্যারা যে পজিশনগুলো রয়েছে, সে অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব এতটাই বেড়ে যায় যে ইলেকট্রোফাইল শুধু এসে পড়ে এই তিনটে পজিশনের সঙ্গে সঙ্গে ঢুকে পড়ে। কিন্তু যদি আমরা এখানে CH2 বা CaCl4 বা ক্লোরোফর্ম যদি আমরা ব্যবহার করি, তাহলে দেখা যায় যে যেহেতু এর পোলারিটি কম, তাই বেঞ্জিন বলের এই যে অর্থ এবং প্যারা পজিশন, এই অর্থ এবং প্যারা পজিশনের ইলেকট্রন ঘনত্বটা অতটা পরিমাণ বৃদ্ধি পায় না, ফলে ব্রোমিনটা সেপারেটলি একবার অর্থতে একবার প্যারাতে এসে ঢুকে পড়ে। তাহলে জেনারেলি আমরা ইকুয়েশনটা খুব ভালো করে খেয়াল রাখবো। দেখো VVI এখানে মার্ক করা আছে যে নন পোলার বা লেস পোলার সলভেন্টটা আমার অর্থ আর প্যারা প্রোডাক্ট হবে, কিন্তু যদি আমি এখানে ওয়াটার দিয়ে দিই তাহলে কিন্তু একসাথে আমাদের তিনটে গ্রুপ ঢুকে পড়বে। তাই এখানে দেখো লেখা আছে যে ব্রোমিন জলের সাথে ফেনলের এই যে রিয়েকশন, এর মাধ্যমে কিন্তু ফেনলকে শনাক্তকরণ করা যায়। আর হচ্ছে যদি আমরা ব্রোমিন না দিয়ে ক্লোরিন দিই, তাহলেও কিন্তু একই বিক্রিয়া আমার ঘটবে। প্যারালেলি এখান থেকে আরেকটা কোশ্চেন পড়ে, সেটা বলে রাখছি এখানে, যদি আমার এই OH এর সাথে
সিওএইচ গ্রুপ মনে করো যোগ করে দেওয়া থাকে অর্থ পজিশনে, বা মনে করো প্যারা পজিশনে আমার মনে করো একটা SO3H গ্রুপ যুক্ত করে দেওয়া আছে, বা মনে করো অর্থতেই আমার মনে করো আরেকটা OH গ্রুপ যুক্ত করে দেওয়া আছে। তাহলে কোন কোন তিনটে গ্রুপ বললাম? একটা হচ্ছে OH গ্রুপ, একটা SO3OH গ্রুপ, আর একটা হচ্ছে COH গ্রুপ। যদি এই তিনটে গ্রুপ যদি আমার অর্থ বা প্যারা পজিশনে ফেনলের সাথে যুক্ত করা থাকে, তাহলে মনে রাখবে যে তাহলেও আমাদের কোনো সমস্যার কিছু নেই, সেই গ্রুপগুলো বেরিয়ে যাবে যথারীতি এবং ব্রোমিন ঢুকে 2,4,6 ট্রাইব্রোমোফেনলের সাদা অধক্ষেপ তৈরি করবে। কিন্তু যদি ফেনলের সাথে অর্থ বা প্যারা পজিশনে যে কোনো একটা পজিশনে যদি আমার CH3 গ্রুপ অ্যাটাচ করা থাকে, তাহলে সেই CH3 গ্রুপটাকে বের করে কিন্তু ব্রোমিন ঢুকতে পারবে না, ফলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্রোডাক্টটা পাবো না। তাহলে এই কোশ্চেনটা বারবার কনফিউজ করার জন্য দিয়ে দেয়। কখনো কখনো এই ফেনলের সাথে ফেনলটা থাকলো, এই ফেনলের সাথে অর্থ বা প্যারা পজিশনে আমার হয় SO3H গ্রুপ থাকবে, না হলে OH গ্রুপ থাকবে, না হলে COH গ্রুপ থাকবে। যাই থাকুক না কেন আমাদের কিন্তু 2,4,6 ট্রাইব্রোমোফেনলের রিয়েকশানটা দেবে। কিন্তু ডান দিকে আমি লিখে রাখছি, যদি কোনো কারণে এই OH-এর সাথে দেখো CH3 গ্রুপ অ্যাটাচ করানো আছে, তাহলে এই 2,4,6 ট্রাইব্রোমোফেনলে কিন্তু বিক্রিয়াটা কিন্তু কোনোভাবেই দেবে না। তাহলে এই জায়গাটা কিন্তু আমরা এখানে খেয়াল রাখবো। বেশ, এরপর হচ্ছে রায়মার্টিমেন রিয়েকশান। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা রিয়েকশান রায়মার্টিমেন রিয়েকশান, যে রিয়েকশানটার মাধ্যমে আমরা ফেনল থেকে তৈরি করব স্যালিসাইলডিহাইড। ফেনল থেকে স্যালিসাইলডিহাইড তৈরি হবে। তো এখানে প্রথমেই দেখো ফেনল নিয়েছি, এখানে রিয়েজেন্টটা ইম্পর্ট্যান্ট ক্লোরোফর্ম এবং NaOH। ক্লোরোফর্ম এবং NaOH যদি আমরা এখানে নিই, তাহলে এখানে অন্তর্বর্তী পর্যায়ে তৈরি হয় কার্বিন। এটাও পরীক্ষাতে আসে যে রায়মার্টিমেন বিক্রিয়ার অন্তর্বর্তী পর্যায়ে কোন যৌগ উৎপন্ন হয়? কার্বিন যৌগ উৎপন্ন হয়, যেখানে দেখো কার্বনের দুটো নন বন্ডিং ইলেকট্রন রয়েছে। তো এই যে কার্বিন যৌগটা মাঝে উৎপন্ন হলো এবং তার ফলে মাঝখানে যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে OH-টা কনভার্ট হয়ে যায় ONA-তে, আর এখানে যৌগটা তৈরি হয় CHO। এরপর যদি আমরা এটাকে হাইড্রোলিসিস করি, ONA-টা কিসে কনভার্ট হবে? OH-এ কনভার্ট হবে, আর অর্থ পজিশনে CHO-টা থাকলো। এই যৌগটার নাম হচ্ছে স্যালিসাইলডিহাইড। কেন স্যালিসাইলডিহাইড? কারণ এটা হচ্ছে দেখো অ্যালডিহাইড গ্রুপ CHO-টা, তার জন্য এই যৌগটার নাম হচ্ছে স্যালিসাইলডিহাইড। রায়মার্টিমেনের আমাদের আরেকটা বিক্রিয়া রয়েছে, যে যদি আমরা ক্লোরোফর্মের জায়গায় CCl4 ব্যবহার করি, অর্থাৎ হাইড্রোজেনটা একটা কম নিয়ে আর একটা Cl ঢোকায়, CCl4, সেই যৌগটা যদি নিই তার সাথে NaOH-কে নিই, তাহলে আমার এখানে ওপরটা ONA-ই থাকবে, OH-টা ONA-তে কনভার্ট হবে, H-টা বেরিয়ে Na-টা এখানে প্রবেশ করবে, দিয়ে ONA-তে কনভার্ট হবে। আর এই যে আমাদের অর্থ পজিশনে CHO গ্রুপ হয়েছিল, এই পজিশনে আমাদের COONA তৈরি হবে, যেটাকে হাইড্রোলিসিস করলে আমার এখানে অ্যাসিড গ্রুপ ঢুকবে। তাহলে ক্লোরোফর্ম দিলে অ্যালডিহাইড গ্রুপ এবং CCl4 দিলে অ্যাসিড গ্রুপ। এই জায়গাটা আমাকে খেয়াল রাখতে হবে। ক্লোরোফর্ম দিলে এবং NaOH দিলে এবং হাইড্রোলিসিস করলে আমার স্যালিসাইলডিহাইড তৈরি হবে, কিন্তু এক্ষেত্রে আমার তৈরি হবে স্যালিসিলিক অ্যাসিড। এই জায়গাটা আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। তো এক্ষেত্রে বিশেষ করে CCl4 এবং NaOH দেওয়ার পরে এবং হাইড্রোলিসিস করলে আমাদের তৈরি হয়ে গেল তাহলে স্যালিসিলিক অ্যাসিড। এই বিক্রিয়াটাতে শুধুমাত্র অর্থ প্রোডাক্ট দেখা যায়, প্যারা প্রোডাক্ট দেখা যায় না। তার কারণ একটাই, তার কারণ এই স্যালিসাইলডিহাইড এবং স্যালিসিলিক অ্যাসিড উভয় ক্ষেত্রেই আমাদের একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে, যে হাইড্রোজেন বন্ডিংটাকে বলা হয়ে থাকে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং বা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং। তার ফলে অর্থ প্রোডাক্টটা এখানে দেখা যায়, কোনো রকম প্যারা প্রোডাক্ট উৎপন্ন হয় না। যদি আমরা কোনো বিশেষ ক্ষেত্রে আমরা প্যারা প্রোডাক্ট এখানে পেতে চাই, তাহলে আমাকে প্রথমেই কী করতে হবে? অর্থ পজিশনটাকে ব্লক করে দিতে হবে। এইবার যদি আমরা অর্থ পজিশনটাকে ব্লক করার পর যদি আমি এখানে ক্লোরোফর্ম আর NaOH যোগ করি, অর্থাৎ রায়মার্টিমেন বিক্রিয়া ঘটাই, এবং যদি আমরা সেটাকে অবশেষে হাইড্রোলিসিস করি, তাহলে দেখা যাবে যে এখানে তো CHO গ্রুপ ঢুকবে, কারণ ক্লোরোফর্ম নিয়েছি। তাহলে দেখা যাবে এখানে OCH3 নিজের পজিশনে থাকবে এবং প্যারা পজিশনে CHO গ্রুপটা এসে অ্যাটাচ করবে। অর্থাৎ এক্ষেত্রে অর্থ পজিশনটা ব্লক থাকার জন্য আমার এখানে প্যারা প্রোডাক্টটা উৎপন্ন কিন্তু হলো। তাহলে এখানে আমরা লিখে রাখতে পারি যে এক্ষেত্রে কোন পজিশনটা ব্লক রয়েছে? অর্থ পজিশনে। যেহেতু আমার অর্থ পজিশন ব্লক রয়েছে, অর্থ পজিশন ব্লক থাকায় কোন প্রোডাক্ট উৎপন্ন হয়েছে? আমাদের প্যারা প্রোডাক্ট উৎপন্ন হয়েছে। তাহলে যেহেতু আমার এখানে অর্থ পজিশন ব্লক, তাই এখানে প্যারা প্রোডাক্টটা সেই জন্য এখানে উৎপন্ন হয়। বেশ, এই জায়গাটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এটাও একটা রায়মার্টিমেন বিক্রিয়া, যেখানে আমরা দেখলাম অর্থ পজিশন ব্লক থাকায় প্যারা পজিশনে উৎপন্ন হলো। তোমাদের মনে হতে পারে যে এই দিকের অর্থ পজিশনে কেন CHO ঢুকলো না? কারণ তিনটে CHO গ্রুপ পাশাপাশি থেকে গেলে এখানে একটা স্টেরিক রিপালশন কাজ করবে, যার জন্য এখানে আমাদের প্যারা প্রোডাক্টটাই কিন্তু পাওয়া গেল। ক্লিয়ার হলো ব্যাপারটা?
নেক্সট আমাদের যে রিয়েকশানটা রয়েছে সেটা হচ্ছে কোলবেস মিট রিয়েকশান। একই রকম টাইপের রিয়েকশান, কিন্তু আগেরটাতে যেমন আমরা এনএইচের সাথে সাথে যেমন CCl4 নিয়ে আমরা স্যালিসিলিক অ্যাসিড বানিয়েছিলাম, এখানে এনএইচের সাথে কী নেবো, CO2 গ্রুপ নেবো, তারপরে হাইড্রোলিসিস করবো, তাহলে আমাদের এখানে স্যালিসিলিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে দুটো আলাদা আলাদা নাম, একটা হচ্ছে রাইমার্টিমেনের মাধ্যমেও কিন্তু ফেনল থেকে স্যালিসিলিক অ্যাসিড বানানো যায়, আবার কোলবেস মিটের মাধ্যমেও কিন্তু ফেনল থেকে স্যালিসিলিক অ্যাসিড বানানো যায়। এক্ষেত্রেও আমরা একটা জিনিস খেয়াল রাখবো, পরীক্ষাতে এটা বারবার আসে, যে এই ONAটার সাথে যদি আমাদের শুধু CO2টা দিয়ে যদি ছেড়ে দেওয়া হতো, আর যদি কিছু আমাদের এখানে না দেওয়া হতো, তাহলে কিন্তু আমাদের এই যে পোর্শনটা সেটা আমাদের হতো OH, এবং এখানটাতে তৈরি হতো COONA। এইটাকে আমাদের হাইড্রোলিসিস করার পর এখান থেকে কিন্তু আমাদের তৈরি হয় স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে এই মাঝের যে যৌগটা আমার তৈরি হলো, মাঝের যৌগটাকে বলা হয়ে থাকে সোডিয়াম স্যালিসাইলেট। সোডিয়াম স্যালিসাইলেট, ঠিক আছে। ঠিক তেমনিভাবে আগের রিয়েকশানটাতে দেখো এই যে যৌগটা তৈরি হয়েছিল, দুটো সোডিয়াম আছে, ওই জন্য এই যৌগটাকে বলা হয়ে থাকে ডাইসোডিয়াম স্যালিসাইলেট। কেন এই রিয়েকশানগুলো ইম্পর্টেন্ট, কখনো কখনো কোশ্চেনে ট্রিকি কোশ্চেন দেওয়ার জন্য তোমার এখানে CCl4 আর NaOHটা দিয়ে দেবে, কিন্তু H3+ আর উল্লেখ করবে না। তখন তোমাকে খেয়াল রাখতে হবে যে মাঝের স্টেপে এসে আমাকে প্রোডাক্টটাকে থামাতে হবে, তার মানে ডাইসোডিয়াম স্যালিসাইলেট থাকতে হবে। মানে অপশানে যদি আমার ডাইসোডিয়াম স্যালিসাইলেট থাকে তাহলে আমি এটাতে রাইট দেবো। আর যদি কোনো কারণে দেখো যে H3+ দেয়নি, আবার এই অপশানটাও নেই, এই স্যালিসাইলিক অ্যাসিড দিয়েছে, তখন তোমরা স্যালিসাইলিক অ্যাসিডে দাগ দিয়ে আসবে। এই হচ্ছে ব্যাপার। এখানেও ঠিক তাই, যদি আমার এখানে যে NaOH আর CO2 দিয়ে কোশ্চেনটা ছেড়ে দেয়, তাহলে আমার অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি সোডিয়াম স্যালিসাইলেট, আর তার সাথে যদি H3+টাকে অ্যাড করে তাহলে আমার অ্যান্সার চলে আসবে স্যালিসাইলিক অ্যাসিড। কিন্তু যদি পরীক্ষাতে দেখো যে NaOH আর CO2 দিয়েছে, H3+টা দেয়নি, অথচ এই অপশানটাও দেয়নি, মানে সোডিয়াম স্যালিসাইলেটটাও দেয়নি, তখন তোমরা স্যালিসাইলিক অ্যাসিডে দাগ দিয়ে আসবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? বেশ। এরপরে এই যে স্যালিসিলিক অ্যাসিড উৎপন্ন হলো, এই স্যালিসিলিক অ্যাসিড তিনখানা বিশেষ ধরনের বিক্রিয়া দেয়, যে বিক্রিয়াগুলো আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট। তো প্রথমেই দেখো এই যে স্যালিসিলিক অ্যাসিডটা আমার রয়েছে, এই স্যালিসিলিক অ্যাসিডের সাথে আমাদের অ্যাসিড অ্যানহাইড্রেট, যেটাকে আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রেট বলি, আর গাঢ় H2SO4 বিক্রিয়াতে আমাদের তৈরি হয়েছে অ্যাসপিরিন। তারপরেরটাতে ফেনলের সাথে বিক্রিয়াতে হয়েছে দেখো ফিনাইল স্যালিসাইলেট বা স্যালল। তারপরেরটায় মিথানলের সাথে বিক্রিয়াতে তৈরি হয়েছে মিথাইল স্যালিসাইলেট বা ওয়েল অফ উইন্টারগ্রিন। কীভাবে রিয়েকশনগুলো মনে রাখবো তার একটা নিয়ম আছে। দেখো দেখো এখানে দুটো গ্রুপ স্যালিসিলিক অ্যাসিডের, একটা ফেনল গ্রুপ আর একটা হচ্ছে অ্যাসিড গ্রুপ। আর অ্যাসিড অ্যানহাইড্রেট যেটা আমরা নিয়েছি, এটা অ্যাকচুয়ালি কী থেকে এসেছে, অ্যাসিড থেকে এসেছে। তাহলে এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে এই অ্যাসিডের সাথে এই অ্যাসিড COOHটাকেও তো আমরা অ্যাসিড বলছি, তাহলে অ্যাসিডের সাথে এই অ্যাসিডের কিন্তু কোনো বিক্রিয়া ঘটবে না। তাহলে অ্যাসিডের সাথে অ্যাসিডের কোনো বিক্রিয়া ঘটলো না। তাহলে এই অ্যাসিডটার সাথে বা অ্যাসিড অ্যানহাইড্রেটের সাথে কার বিক্রিয়া ঘটবে, OH-এর বিক্রিয়া ঘটবে। এটা আমরা মাথাতে রাখবো যে দুটোর মধ্যে কার সাথে বিক্রিয়াটা ঘটাবো সেটা আমরা আগে খেয়াল রাখবো, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে দেখো এই যে OH-এর সাথে এর বিক্রিয়াটা ঘটবে, এটা আমরা ক্লিয়ার করে ফেললাম। তাহলে ওয়ের মাথাতে মাইনাস, H-এর মাথাতে প্লাস, তাহলে ওয়ের সাথে এখান থেকে একটা COCH3 অ্যাড হয়ে যাবে, দিয়ে তৈরি হয়ে যাবে OCOCH3। আর এই দেখো এখানে অ্যাসিডটা যেমন আছে তেমন দেখো অর্থ পজিশনে থেকে গেছে। আর একটা কি, এই যে H+টা বেরিয়ে চলে এলো এখান থেকে, তার সাথে CH3CO আর একটা ও বাইরে পড়ে আছে, আর এই H মিলে আমার তৈরি হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড। বেশ, তো এখানে মেন প্রোডাক্ট হচ্ছে আমাদের অ্যাসপিরিন, এটাই মনে রাখতে হবে। অ্যাসপিরিনটার ক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাসিড গ্রুপটা অ্যাসিডিস যেমন আছে থেকে যাবে, শুধু OH-টা কনভার্ট হয়ে যাবে OCOCH3-তে, কারণ আমরা এখানে অ্যাসিটিক অ্যানহাইড্রেট নিয়েছি। আচ্ছা, এটা কী কাজে লাগে, এটা আমাদের বেদনানাশক মানে অ্যানালজেসিক বা জ্বর নিবারক মানে অ্যান্টিপাইরেটিক যৌগরূপে কাজ করে। অর্থাৎ যে সমস্ত আমরা বেদনানাশক বা জ্বর নিবারক প্যারাসিটামল টাইপের ওষুধ আমরা খাই, সেগুলো সবই মেন কম্পোজিশন হচ্ছে আমাদের অ্যাসপিরিন। এরপর আমরা নেক্সট আলোচনা করব যে স্যালিসিলিক অ্যাসিডের সাথে ফেনলের বিক্রিয়া ঘটাবো। দেখো এখানে স্যালিসিলিক অ্যাসিডের যে OH গ্রুপ রয়েছে আর ফেনলের যে OH বিক্রিয়া OH রয়েছে, তাহলে OH-এর সাথে OH কোনো বিক্রিয়া ঘটবে না। তাহলে আগেরটাতে যেমন আমার বিক্রিয়াটা OH-এর সাথে এই পার্টটার হয়েছিল, তেমনি এখানে বিক্রিয়াটা আমার এখানে অ্যাসিডের সাথে এই পার্টটার হবে। অর্থাৎ OH-টা যেমন অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন আমার থেকে যাবে। তাহলে অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটালে এখানেও তাই, H আর এখানকার OH মিলে জল তৈরি হয়ে যাবে। তাহলে পড়ে থাকলো কি COO আর C6H5 মিলে আমার তৈরি হবে COOC6H5। এই যৌগটার নাম হচ্ছে ফিনাইল স্যালিসাইলেট বা স্যালল বলা হয় এটাকে। এটা অ্যান্টিসেপটিক রূপে কাজ করে। আমরা বোরোলিন টাইপের যে সমস্ত অ্যান্টিসেপটিক যৌগ ব্যবহার করি তার মধ্যে আমার ফিনাইল স্যালিসাইলেট দেওয়া আছে।
নেক্সট হচ্ছে যদি আমরা মিথানলের সাথে বিক্রিয়া করি, সেম দেখো রিয়েকশন, এখানে দেখো ওইচ আছে, এখানেও ওইচ আছে, তাহলে ওইচের সাথে ওইচ কোনো বিক্রিয়া করবে না, তাহলে অ্যাসিড পার্টের সাথে এই পার্টটার বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে কী হবে, এইচ আর ওইচ মিলে জল বেরিয়ে যাবে আগেরটার মতনই, আর সিওর সাথে CH3 যোগ হয়ে যাবে, দিয়ে তৈরি করবে COCH3। এই গ্রুপটা মিথাইল বলে এই যৌগটার নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। আগেরটা এই গ্রুপটা ফিনাইল ছিল, ওই জন্য নাম ছিল ফিনাইল স্যালিসাইলেট। মিথাইল স্যালিসাইলেটের অপর নাম ওয়েল অফ উইন্টারগ্রিন, যেটা বেদনানাশক বিভিন্ন রকম মলম, যে মলমগুলো আমরা ব্যবহার করি বেদনানাশক হিসাবে, সেই মলম এবং বিভিন্ন রকম সুগন্ধি প্রস্তুতিতে এই ওয়েল অফ উইন্টারগ্রিন ব্যবহার করা হয়। তাহলে দেখো এই তিনটেরই দেখো বাস্তবে অত্যন্ত ভালো প্রয়োগ রয়েছে। প্রথম কার্ডটা অ্যাসপিরিন, তারপর একটা স্যালোল, তারপর একটা ওয়েল অফ উইন্টারগ্রিন, তিনটেই স্যালিসাইলিক অ্যাসিড থেকে তৈরি হয়, কিন্তু আমাদের মাঝখানে রিয়েজেন্টগুলো আলাদা। প্রথমটাতে অ্যাসিড অ্যানহাইড্রেট, তারপরটায় ফেনল, তারপরটায় মিথানল, আর তার সাথে প্রথম আর লাস্টেরটাতে গাঢ় স্টেজ ওপর, মাঝেরটাতে নেওয়া হয় POCl3। এইটুকু যদি মনে রেখে আমরা করতে পারি, আর যদি আমরা খেয়াল রাখতে পারি যে কোন পার্টটার সাথে কোন পার্টটার বিক্রিয়াটা ঘটবে, ঠিক আছে, সেই জায়গাটা যদি আমরা ক্লিয়ার করে নিতে পারি, তাহলেই কিন্তু রিয়েকশানটা আমাদের কাছে ইজি হয়ে যাবে। বেশ, নেক্সট রিয়েকশান হচ্ছে আমার গ্যাটারম্যান রিয়েকশান। এই রিয়েকশানটাতে দেখো ফেনলের সাথে যদি আমি HCl এবং HCl যোগ করি, তাহলে আমার এখানে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হবে, যে যৌগটাকে ইমিন যৌগ বলা হয়। অর্থাৎ এই যে পোর্শনটা এখানে, এই যে CHটা রয়েছে, এই CHের সাথে নাইট্রোজেন আর এই হাইড্রোজেন মিলে আমার এখানে তৈরি হবে CH ডবল বন্ড NH নামক একটা অন্তর্বর্তী ইমিন যৌগ। সেটাকে আমরা যদি হাইড্রোলিসিস করি, তাহলে CHNHটা কনভার্ট হয়ে যাবে CHOতে। দেখো এর মাধ্যমে আমরা কিন্তু প্যারা হাইড্রক্সি বেঞ্জালডেহাইড পাচ্ছি। তার মানে এই যে OHের সাথে CHOটা প্যারা পজিশনে ঢোকালাম, আমাদের কিন্তু এটা রায়মার টিমের বিক্রিয়ার মাধ্যমে হয়নি। যখন আমরা স্যালিসাইলডিহাইড তৈরি করেছি রায়মার টিমের মাধ্যমে, দেখো OH আর CHO কিন্তু পরস্পর অর্থ পজিশনে আছে, কিন্তু এই বিক্রিয়াটার ক্ষেত্রে লক্ষ্য করো OH আর CHO কিন্তু পরস্পর প্যারা পজিশনে আছে। তার মানে গ্যাটারম্যান রিয়েকশনের গুরুত্ব আমার এটাই, যে যদি আমার ফেনলে যদি আমার CHOটাকে অর্থ পজিশনে ঢোকাতে বলে, অর্থাৎ যদি স্যালিসাইলডিহাইড তৈরি করতে বলে, তাহলে আমি রায়মার টিমের রিয়েকশন ব্যবহার করব, ক্লোরোফর্ম এবং NaOH দিয়ে হাইড্রোলিসিস করব। আর যদি আমাকে প্যারা পজিশনে CHO ঢোকাতে বলে, তাহলে কিন্তু আমার রায়মার টিমের রিয়েকশন হবে না, তাহলে কিন্তু আমাকে গ্যাটারম্যান রিয়েকশনের থ্রু দিয়ে আসতে হবে, এবং HCN HCl এবং AlCl3 এবং ওয়াটারের থ্রু দিয়ে আমাকে বিক্রিয়াটাতে CHOটাকে প্যারা পজিশনে ঢোকাতে হবে। বেশ, নেক্সট রিয়েকশন হচ্ছে হাইড্রোজেনেশন। একদম সহজ বিক্রিয়া। হাইড্রোজেনেশন মানেই তো আমার হাইড্রোজেন যোগ হওয়া, আর ডিহাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া। আচ্ছা, তাহলে এখানে হাইড্রোজেন যোগ হবে, 3H2 নিয়েছি, তার মানে আমি এখানে টোটাল 6খানা হাইড্রোজেন পরমাণু পেয়েছি। তাহলে 6খানা হাইড্রোজেন পরমাণু প্রত্যেকটা কার্বনে যদি ঢুকে যায়, তাহলে এখানে যে ডবল বন্ডটা রয়েছে, 3টে ডবল বন্ড একটাও থাকবে না, অর্থাৎ আমার এখানে যে যৌগটা তৈরি হবে সেটার নাম হয়ে যাবে সাইক্লোহেক্সানল। নেক্সট রিয়েকশন হচ্ছে আমার বার্চ রিডাকশন। ফেনলের সাথে যদি আমি সোডিয়াম এবং তরল NH3 নিয়ে যদি আমি বিজারণ ঘটাই, তাহলে আমার এখানে পার্সিয়াল রিডাকশন বা আংশিক বিজারণ ঘটবে, অর্থাৎ এখানে একটা মাত্র H2 প্রবেশ করবে। আগেরটাতে যেমন আমার 3টে H2 প্রবেশ করলো, এখানে আমার একটা H2 প্রবেশ করবে। 3টে H2 প্রবেশ করে 3টে ডবল বন্ডকে বাদ দিয়ে দিল, তাহলে একটা H2 যদি প্রবেশ করে, তাহলে এখানে আমাদের একটা ডবল বন্ড বাদ যাবে, কিন্তু যথারীতি আমার 2খানা ডবল বন্ড কিন্তু এখানে থেকে যাবে। তার মানে আমার এখানে 3টে ডবল বন্ডের থেকে আমার এখানে ডবল বন্ডের সংখ্যা হয়ে গেল কটা, 2টো। কিন্তু এখানে খেয়াল রাখবে, যেহেতু এই ফেনলের প্লাসেম এফেক্ট রয়েছে, সেই কারণে এই যে কার্বনটা আমার রয়েছে, এই কার্বনের পাশেই কিন্তু একটা ডবল বন্ড থাকবে, আর তার উল্টো দিকে আর একটা ডবল বন্ড থাকবে। এই জায়গাটা আমরা খেয়াল রাখবো। তারপরে দেখো এই যৌগটার নাম হচ্ছে এনল, কারণ এখানে ডবল বন্ড আছে আর এখানে OH আছে, তাহলে এই যৌগটাকে বলা হয়ে থাকে এনল যৌগ। এনল যৌগ সবসময় টটোমেরিজমের মাধ্যমে আমরা জানি কিটো যৌগে পরিণত হতে চাই। তাহলে এনলের ডবল বন্ডটা এখানে চলে যাবে, ফলে দেখো ডবল বন্ডটা এখানে উঠে গেছে, আর এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা কার্বনে চলে আসবে, ফলে এইখানটাতে কার্বনটা চলে আসবে, ফলে এই ডবল বন্ডের ব্যাপারটা থাকবে না, শুধুমাত্র একটাই ডবল বন্ড থাকবে এই পিছন দিকটাতে। তাহলে এই যৌগটা আমার এখানে বার্চ রিডাকশনের ফলে তৈরি হবে। কেন প্লাসিং এফেক্ট আমরা এখানে লিখলাম, এখানে আমাদের একটা ব্যাপার আছে, যে যদি আমার এখানে প্লাসেমের পরিবর্তে এটার এফেক্ট যদি -M হতো, অর্থাৎ আমি যদি এরকম একটা যদি গ্রুপ নিতাম, ধরো COOH নিয়েছি, যার এফেক্ট হচ্ছে -M এফেক্ট, এখানে যদি আমি বার্চ রিডাকশন ঘটাতাম, আমি ডট ডট দিয়ে দিলাম, পুরোটা লিখলাম না, তাহলে আমরা এখানে খেয়াল রাখবো যে COH গ্রুপটা যেমন আছে তেমন থাকবে, এখানে যে বিজারণটা হবে, অর্থাৎ যে হাইড্রোজেনটা ঢুকবে, ফলে দেখো 3টে ডবল বন্ড থেকে 2টো ডবল বন্ড হয়ে যাবে, কিন্তু ডবল বন্ডগুলো কখনোই এইরকম পজিশনে কিন্তু থাকবে না। ডবল বন্ডগুলো কোন পজিশনে থাকবে, এই রকম পজিশনে, অর্থাৎ দুটো সাইডে এরকমভাবে যৌগটাকে তৈরি করবে। আর এখানে কিটো এনএলও হবে না, ফলে আমাদের এখানে টটোমেরিজমের ব্যাপার নেই, তাহলে প্রোডাক্টটা আমার এখানেই শেষ। তার মানে এটুকু আমরা বুঝলাম, যদি আমার এফেক্টটা -M হয়, তাহলে আমার প্রোডাক্টটা এরকম টাইপের হবে, দুটো ডবল বন্ড দুটো সাইডে থাকবে। আর যদি আমার এখানে
প্লাস এম এফেক্ট হয় তাহলে আমার এই কার্বনটার পাশ থেকে এখানে ডবল বন্ড আর তার বিপরীত দিকে এইভাবে ডবল বন্ডটা থাকবে। এই ডবল বন্ডটা রাখাটাই হচ্ছে কাজ। এটা দেখে আমাদের অপশানগুলো আসবে, এই জায়গাটা আমাদেরকে ঠিক করে খেয়াল রেখে করতে হবে। নেক্সট হচ্ছে ফেনোকথেলিন প্রস্তুতি, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রিপারেশন, কিন্তু আমার পরীক্ষাতে তো আর স্ট্রাকচার আসবে না, পরীক্ষাতে আসবে ফেনোকথেলিন কীভাবে তৈরি করা যায়। দেখো ফেনোকথেলিন নামটার মাধ্যমে বুঝতে পারছো ফেনল রয়েছে, আর থ্যালিন থেকে বুঝতে পারছো যে থ্যালিক অ্যানহাইড্রেট ব্যাপারটা চলে আসছে। তাহলে ফেনলের সাথে যদি আমরা থ্যালিক অ্যানহাইড্রেটকে যোগ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব ফেনোকথেলিন। তাহলে এই যে থ্যালিক অ্যানহাইড্রাইড, তার আমরা বুঝতেই পারছি যে থ্যালিক অ্যাসিড থেকে জল বার করলে থ্যালিক অ্যানহাইড্রাইড তৈরি হয়। তাহলে দেখো আমাদের এই হচ্ছে থ্যালিক অ্যাসিডের স্ট্রাকচার। থ্যালিক অ্যাসিডের স্ট্রাকচার অত্যন্ত সহজ। আমরা একটা বেঞ্জিন দেখলাম, তারপর আমরা এখান থেকে সি ডবল বন্ড ওইচ করলাম, আর একটা সি ডবল বন্ড ওইচ করলাম, এটা হচ্ছে থ্যালিক অ্যাসিড। এখান থেকে যদি আমি জলটাকে বার করে দিই তাহলে আমার যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে আমার থ্যালিক অ্যানহাইড্রাইড। এইবার আমি দুটো ফেনলকে লিখলাম। এই নিচের দিকের হাইড্রোজেনটাকে জেনারেলি আমরা দেখাই না, কিন্তু এখানে বিক্রিয়া করার জন্য আমরা দুটো হাইড্রোজেনকে দেখালাম, আর এই নিচটাতে আমরা থ্যালিক অ্যানহাইড্রেটকে লিখলাম। তাহলে দেখো এই দুটো হাইড্রোজেন আর অক্সিজেন মিলে এখান থেকে যদি আমরা জলটাকে বার করে দিতে পারি তাহলে এই কার্বনের সাথে এই কার্বনের বন্ড এই কার্বনের সাথে চলে আসবে। তার মানে এই বন্ডটা কি হলো, নিচের দিকে চলে এলো। আচ্ছা, ফলে আমার এই যে বড় যৌগটা তৈরি হলো, এই যৌগটাকে ফেনোকথেলিন বলা হয়, যেটা একটা ইন্ডিকেটর রূপে ব্যবহৃত হয়, যেটা অ্যাসিড মাধ্যমে এর বর্ণ হচ্ছে বর্ণহীন, আর ক্ষারীয় মাধ্যমে এটা নীল বর্ণ ধারণ করে। তাহলে রিয়েকশন আমাদের আপাতত এটাই শেষ। তিনটে টাইপের রিয়েকশন আমরা দেখলাম। ফেনলের একবার ফেনলের ওএইচ বন্ডটা ব্রেক করা গেল, আর একবার কি হলো ফেনলের এই যে কার্বনের সাথে এই যে ওএইচ এইখানটা ব্রেক করলো, আরেকবার আমরা রিয়েকশন দেখলাম যে এই যে ফেনলের অর্থ এবং প্যারা পজিশন, এই অর্থ এবং প্যারা পজিশনে আমাদের ইলেকট্রোফাইল ঢুকলো। আর বেশ কিছু বিশেষ রিয়েকশন দেখলাম, যেমন রাইমার-টিমেন রিয়েকশন, তারপরে আমরা দেখলাম কোলবে রিয়েকশন, তারপর আমরা দেখলাম গ্যাটারম্যান রিয়েকশন, তারপর আমরা দেখলাম হাইড্রোজিনেশন, তারপর আমরা দেখলাম বার্চ রিডাকশন, নেক্সট আমরা দেখলাম ফেনোকথেলিন প্রিপারেশন। এরপর আমরা যে পার্টটুকু পড়বো সেটা হচ্ছে ফেনলের শনাক্তকরণ পরীক্ষা, অর্থাৎ ফেনল শনাক্তকরণ আমরা কিভাবে করব। দেখো একটা প্রসেস তো আমরা আজকেই আলোচনা করলাম, যে যদি আমরা ব্রোমিন ওয়াটার মানে ব্রোমিন প্লাস জল এটার সাথে যদি আমরা ফেনলটাকে যদি যোগ করি তাহলে এখানে রিয়েকশনের সক্রিয়তা এতটাই বেড়ে যাবে যে 2 নম্বর 4 নম্বর 6 নম্বর পজিশনে ব্রোমিন প্রবেশ করে 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন করবে, যার অদক্ষেপ হচ্ছে সাদা। এই রিয়েকশনটা আমরা একটু আগেই এখানে পড়লাম। তাহলে এই যে 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি করলো, এই রিয়েকশনটার মাধ্যমে এই যে এই রিয়েকশনটার মাধ্যমে আমরা ফেনলকে শনাক্তকরণ করতে পারবো। ফেনল এই বিক্রিয়াটা দিয়ে সাদা অদক্ষেপ করতে পারলেও অ্যালকোহল কিন্তু করতে পারে না। 2 নম্বর হচ্ছে যেহেতু ফেনলের অ্যাসিডিটি অ্যালকোহল অপেক্ষা বেশি, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, তাই ফেনল দেখা যায় যে নীল লিটমাসকে লাল করতে পারে, কিন্তু অ্যালকোহল কিন্তু তা করতে পারে না। কারণ আমরা জানি যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, তোমরা প্রত্যেকেই এটা জানো যে অ্যালকালি করে কালি, অ্যাসিড করে লাল। তাহলে ফেনল যেহেতু এখানে অ্যাসিডিক ক্যারেক্টার বেশি, তাই এটা নীল লিটমাসকে লালে কনভার্ট করে, বাট অ্যালকোহল কিন্তু লালটাকে নীল করতে পারে না। 3 নম্বর যে প্রসেসটা লাস্ট প্রসেস সেটা হচ্ছে ফেনল প্রোসোমো ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে। এই দেখো ফেরিক ক্লোরাইডের সাথে যখন ফেনল বিক্রিয়া করে তখন এই রকম একটা বড় সড়ো যৌগ তৈরি করে এফি। এখানে দেখো ও, এ দেখো বেঞ্জিন রিং বা ফিনাইল রিং, এটা যুক্ত হয়ে হোল 6 হয়ে গেছে, মাথাতে 3-। তার কারণটা কি, এফির মাথায় +3 আর এই যৌগটার 6টার জন্য -6 তৈরি হয়েছে। তাহলে 3 থেকে 6 বিয়োগ করলে দেখো বাইরে আমার চলে আসছে 3-। এই যৌগটা বেগুনি বর্ণের দ্রবণ এবং জটিল আয়ন তৈরি করে। এই জটিল আয়নটা বা বেগুনি বর্ণের দ্রবণটা ফেনল তৈরি করতে পারে, কিন্তু অ্যালকোহল কিন্তু এই জটিল যৌগ তৈরি করতে পারে না। এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখান থেকে পরীক্ষাতে প্রশ্নও আসে এমন যে জটিল যৌগের যে আয়নটা তৈরি হয় তার চার্জ কত বা আধান কত, আমাদেরকে উত্তর লিখতে হবে -3। যদি আমার প্রশ্ন আসে যে গঠনটা কেমন, আমাদের গঠনটা একটু দেখে রাখো। এফি দেখো সিঙ্গেল বন্ড হয়ে OC6H5 এটা হয়েছে, বাইরে হোল 6 করা আছে এই যৌগটা, থার্ড ব্র্যাকেটের বাইরে 3-। এই গঠনটা খুব ভালো করে খেয়াল রাখবে, কারণ আমাদের এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে ফেনল পার্টটা কিন্তু আমাদের এখানে মোটামুটি শেষ হলো। বেশ কিছু আরও যদি ছোটোখাটো টপিক আমরা পাই, আরও কিছু বিক্রিয়া আছে ছোটোখাটো বিক্রিয়া, যেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকে আরেকটা বিক্রিয়া আমরা এখানে জাস্ট অ্যাড করে লিখে দিচ্ছি। নেক্সট বিক্রিয়া, যে বিক্রিয়াটা আমরা এমনি স্কিপ করে গেলাম, অতটা ইম্পর্টেন্ট কিছু নয়, সেটা হচ্ছে লেডারার মেনাসে বিক্রিয়া। লেডারার মেনাসে বিক্রিয়া, এই বিক্রিয়াটা কেমন, এই বিক্রিয়াটা জাস্ট আমরা একটু দেখে রাখবো। যে যদি আমরা ফেনল নিই, এর সাথে ফর্মালডিহাইডকে যদি আমরা যোগ করি, আর এর সাথে এক্সট্রা যদি আমরা মিডিয়াম হিসেবে যদি আমরা NaOH আর H2 নিয়ে যদি আমরা হাইড্রোলিসিস ঘটাই, তাহলে আমাদের কি গ্রুপ ঢুকবে, OH তো আমাদের আছেই, অর্থ এবং প্যারা পজিশনে আমাদের CH2OH গ্রুপ ঢুকবে। এই CHO নেওয়ার ফলে
ওখান থেকে আমাদের CH2OH গ্রুপ ঢুকবে, একবার অর্থতে ঢুকবে, একবার প্যারাতে ঢুকবে। জেনারেলি আমাদের কোনটা মেজর হয়? প্যারাটা মেজর হয়, এটাই এখানে মেজর হবে। আর অর্থটা আমার কি প্রোডাক্ট হবে? মাইনর প্রোডাক্ট হবে। এই বিক্রিয়াটা আমরা প্যারালেলি এর সাথে করে রাখলাম। বেশ, আজকের বিক্রিয়াটা বা ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে আমরা ইথার নিয়ে আলোচনা করব এবং আরও যদি ফেনল টেনলের বেশ কিছু এক্সাম্পল আমরা পাই সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তোমরা এতটাই বাড়িতে বারবার করে রিভাইজ করো এবং পড়তে থাকো। ওকে, থ্যাংক ইউ।